Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার ইংলিশ প্রিপারেশনে মক টেস্ট সিরিজের আজকে 37th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটি মক টেস্ট প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি মক টেস্ট সলভ করলে তোমরা পরীক্ষার যে সিলেবাস সেটা কভার করতে পারবে, সিলেবাস রিভিশন করতে পারবে এবং মক টেস্টে যে স্কোর তোমরা করছো সেটা থেকে তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারবে কোন কোন চ্যাপ্টারসে তোমাদের আরো বেশি করে রিভিশন দরকার, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কিভাবে তোমরা ভুল অপশনগুলোকে এলিমিনেট করে সঠিক অপশন বেছে নিতে পারো। এই সমস্ত টেকনিক্সগুলোও কিন্তু মক টেস্টের মাধ্যমে তোমরা শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, ইডিয়াম দেওয়া রয়েছে, তার মিনিংটা বলতে হবে। স্টেট অফ দি আর্ট, স্টেট অফ দি আর্ট এই ইডিয়ামটি অর্থ কি? ভেরি লার্জ, সায়েন্টিফিক, ক্রিয়েটিভলি মেড, মোস্ট অ্যাডভান্সড। দেখো স্টেট অফ দি আর্ট যে সিস্টেম সেটার অর্থ হচ্ছে খুব অ্যাডভান্সড ভাবে বানানো কোনো সিস্টেম, মোস্ট অ্যাডভান্সড। তো অপশন ডি হবে রাইট আনসার। তাহলে বলা হলো স্টেট অফ দি আর্ট কোনো হসপিটাল বানানো হয়েছে, অর্থাৎ সেই হসপিটালে যে ইনফ্রাস্ট্রাকচার বা সেই হসপিটালটা যে তৈরি করা হয়েছে সেখানে খুব অ্যাডভান্সড প্রযুক্তির মেশিনারি রয়েছে, অ্যাডভান্সড প্রযুক্তির সমস্ত টেকনিকে সেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে, অপারেশনস করা হচ্ছে, সবকিছু রয়েছে। সেক্ষেত্রে বলা হবে স্টেট অফ দি আর্ট। সো অপশন ডি ইজ দি রাইট আনসার, মোস্ট অ্যাডভান্সড। কোয়েশ্চন নাম্বার 2, ওয়ান হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, ওয়ান ওয়ার্ড দেওয়া রয়েছে, যে কখনোই মদ খায় না তাকে কি বলা হয়? ভেজিটেরিয়ান, ফেইথফুল, রিলিজিয়াস, টিটোটালার। ভেজিটেরিয়ান মানে হচ্ছে নিরামিষাশী, ফেইথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, রিলিজিয়াস মানে ধর্মীয়। এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি, টিটোটালার। টিটোটালার মানে হচ্ছে যে কখনোই মদ খায় না। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, I wish to travel the whole world but I dash afford it. আমার ইচ্ছে আমি সারা পৃথিবী ঘুরবো কিন্তু আমি afford অর্থাৎ সেই জিনিসটা যে খরচাটা সামলানো বা সেটা আমি করে উঠতে পারি না। সারা পৃথিবী ঘুরতে গেলে যে খরচাটা করতে হবে, যত টাকা দরকার সেটা আমি afford করতে পারবো না। shouldn't, wouldn't, can't, won't। দেখো shouldn't মানে উচিত নয়, এখানে উচিত নয় কোনো প্রশ্ন নেই, সিম্পলি আমি করতে পারবো না, I cannot afford it। সো অপশন সি হবে রাইট আনসার। এখানে wouldn't past tense দরকার নেই, won't I will not afford মানে আমি অ্যাফোর্ড করব না তা নয়, আমি অ্যাফোর্ড করতে পারবো না। সো cannot হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে বলতে হবে। I know the most easiest way to solve this problem। এই প্রবলেমটা সলভ করার আমি সবথেকে সহজ উপায়টা জানি। দেখো ভুলটা হচ্ছে এখানে ডি বসানো হয়েছে, ইজিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি আবার মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে ডাবল সুপারলেটিভ বসানো হয়েছে যেটা ভুল। তাহলে এক্ষেত্রে কিন্তু ডাবল সুপারলেটিভ পাশাপাশি বসানো যায় না। সো অপশন বি হবে রাইট আনসার। এখানে মোস্টটা বসবে না, অর্থাৎ আই নো দি ইজিয়েস্ট ওয়ে, এখানে মোস্ট বসবে না, দি বসবে, সুপারলেটিভের আগে দি বসে এবং মোস্ট বিজিয়েস্ট এই দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই পরপর দুটো সুপারলেটিভ এরকম বসানো যায় না। সেক্ষেত্রে মোস্টটা আমরা বাদ দেব এবং অপশন বি হবে রাইট আনসার, কারণ এখানে মোস্ট ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 5, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড রেয়ারলি। রেয়ারলি মানে হচ্ছে কদাচিৎ, প্রায় না এর বরাবর। ইউজুয়ালি, অফেন, সেলডম, ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, অফেন মানে প্রায়, ইউজুয়ালি মানে সাধারণত। এগুলো সবকটা কিন্তু অ্যান্টোনিম হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন সি, সেলডম। সেলডম মানে হচ্ছে কদাচিৎ, রেয়ারলি, তাই রেয়ারলি এবং সেলডম এই দুজন একে অপরের সিনোনিম। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান, এখানে ইভ্যালুয়েশন 4টে বানান রয়েছে। দেখো ইভ্যালুয়েশনে SION হয় না, TION হয় ইভ্যালুয়েশন। এবং তারপরে বলছি ইভ্যালুয়েশন, এখানে লুয়েশন হবে, ইয়েশন হবে না, তাই সঠিক উত্তর অপশন বি, ইভ্যালুয়েশন, EVALUATION, ইভ্যালুয়েশন। সো অপশন বি ইজ দি রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 7, আন্ডারলাইন করা অংশটাকে ইমপ্রুভ করতে হবে, যদি ইমপ্রুভ করা না যায় তাহলে বলতে হবে নো ইমপ্রুভমেন্ট। The Constitution of India was prepared after a thorough study of constitutions of various countries. বলছে কনস্টিটিউশনের যে ভারতবর্ষের কনস্টিটিউশন সেটা প্রিপেয়ার করা হয়েছিল আফটার থরো স্টাডি, খুব ভালো মতো স্টাডি করার পরে বিভিন্ন দেশের যে সংবিধান সেগুলো ভালো করে স্টাডি করার পরে ভারতবর্ষের সংবিধান তৈরি করা হয়েছিল। এই যে আফটার থরো, থরো মানে হচ্ছে সবিস্তারে, ডিটেলে, এক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ভুল নেই। আফটার এ থরো স্টাডি কোথাও কোনো ভুল নেই, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। এখানে উইথ এ থরো স্টাডি নয়, বিফোর এ থরো স্টাডি, ইন এ থরো স্টাডি নয়, সঠিক হবে আফটার এ থরো স্টাডি, অর্থাৎ সবিস্তারে স্টাডি করার পরেই তৈরি করা হলো। সো আফটার এ থরো স্টাডি, অপশন ডি হবে রাইট আনসার। এখানে ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই, সো নো ইমপ্রুভমেন্ট হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, সেম কোয়েশ্চেন, ইমপ্রুভ করতে বলা হয়েছে। দ্য টেরেন অফ ইন্ডিয়া ইজ মেক অফ মাউন্টেন্স, প্লেটুজ অ্যান্ড প্লেনস। The terrain of India is make of mountains. এই যে is make of, অর্থাৎ ভারতবর্ষের যে এলাকা ভূপ্রকৃতি সেটা তৈরি হয়েছে কি নিয়ে? পর্বত রয়েছে, এখানে মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে। তাহলে is এর পরে যেহেতু তৈরি হয়েছে প্যাসিভে হবে, তাই is made of হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। is এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, প্যাসিভে লিখতে হবে, সো is made of। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, কারেক্টলি স্পেলড ওয়ার্ড ক্লিয়ারেন্স, চারটে বানান রয়েছে। দেখো ক্লিয়ার, CLEAR, এখানে সেটা নেই, ভুল আছে। এখানেও অপশন এতেও ভুল আছে। ক্লিয়ারেন্স দেখো CLEARANCE, ক্লিয়ারেন্স, এখানে W, এখানে আর এর পরে ই হবে না, এখানে আর এর পরে এ হবে, ক্লিয়ারেন্স। সো অপশন বি হবে রাইট আনসার, CLERANCE, ক্লিয়ারেন্স অপশন বি তে সঠিক বানান রয়েছে। Question number 10, select the option that means the same as the given idiom. To keep one's fingers crossed. Finger cross করে রাখা, এটার অর্থ কি? To wish for the best, যাতে সব থেকে ভালো হয় তেমন ইচ্ছে প্রকাশ করা। To be very happy, to try very hard, to be frightened, খুব ভয় পেয়ে যাওয়া। দেখো keep one's fingers crossed মানে হচ্ছে যেন সে প্রার্থনা করছে সব থেকে ভালো ঘটনাটা ঘটবে, অর্থাৎ সব থেকে ভালো, সব থেকে আনন্দের কিছু ঘটবে এমন কিছু প্রত্যাশা করা হচ্ছে। সো টু উইশ ফর দি বেস্ট, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, গ্রামাটিক্যাল এরর আছে কোন পার্টে সেটা বলতে হবে। নাইদার দি ম্যানেজার নট দি এমপ্লয়িজ ওয়াজ অ্যাওয়্যার অফ দি শর্টেজ অফ র ম্যাটেরিয়ালস। দেখো নাইদার দি ম্যানেজার নট দি এমপ্লয়িজ ওয়াজ অ্যাওয়্যার অফ দি শর্টেজ অফ র ম্যাটেরিয়ালস। এখানে দুটো সাবজেক্ট আছে, দি ম্যানেজার একটা সাবজেক্ট, এমপ্লয়িজ একটা সাবজেক্ট। দুটো সাবজেক্টকে নাইদার নট দিয়ে যুক্ত করা হয়েছে এবং প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার, পরের সাবজেক্টটা প্লুরাল। যখন নাইদার নর, আইদার অর এই রকম যুক্ত থাকবে দুটো সাবজেক্ট এবং একটা সাবজেক্ট সিঙ্গুলার, একটা সাবজেক্ট প্লুরাল, তখন দেখতে হবে ভার্বের কাছে কোন সাবজেক্টটা আছে, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে এমপ্লয়িজ, তার কাছে ভার্ব আছে, এমপ্লয়িজ কিন্তু প্লুরাল, এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব আছে, এখানে প্লুরাল করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ওয়্যার। neither the manager nor the employees were aware, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে ভুল আছে, এমপ্লয়িজ এর পরে ওয়্যার বসবে, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে এমপ্লয়িজ আছে ভার্ব ওয়াজ এর কাছে, তাই এমপ্লয়িজ প্লুরাল, তাই ভার্বটা ওয়াজ নয় ওয়্যার হবে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, a mass of snow, ice or rocks falling rapidly down a mountain side. পাহাড়ের গা বেয়ে যখন বরফ, আইস এবং পাথর একসাথে নিচের দিকে নেমে আসে, ধস নামে, তাকে কি বলে? গ্লেসিয়ার, অ্যাভালাঞ্চে, আইসবার্গ, ল্যান্ডস্লাইড। দেখো ল্যান্ডস্লাইড মানে যখন মাটির ধস নামে, এটা সঠিক হবে না, এখানে বরফের ধস নামছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি অ্যাভালাঞ্চে। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাভালাঞ্চে, তাহলে রাইট আনসার হবে অপশন বি। আইসবার্গ মানে হচ্ছে বলতে পারো যে বরফ, যেটা হিমশৈল, ঠিক আছে, যেটা জলের তলায় ডুবে থাকে, আইসবার্গ, এটা সঠিক উত্তর হবে না।
গ্লেসিয়ার মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে বরফের যে একটা করে আমরা দেখতে পাই প্রবাহ চলে, হিমবাহ চলে, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি অ্যাভালাঞ্চে। কোয়েশ্চেন নাম্বার 13, সিলেক্ট দি রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানানটা তোমাকে চুজ করতে হবে। এনকারেজমেন্ট, কোয়েশ্চেনার, এনভায়রনমেন্ট, পারফরমেন্স। দেখো পারফরমেন্স বানানটা কোথাও ভুল নেই, এনভায়রনমেন্ট বানানটা কোথাও ভুল নেই, এনকারেজ RAGE এনকারেজমেন্ট এখানেও কোথাও ভুল নেই, ভুল আছে অপশন বিতে। কোয়েশ্চেনার, এখানে কোয়েশ্চেন QUESTIO NNAIRE, এখানে একটা এন নয়, ডাবল এন হবে, সিঙ্গেল এন নয়, ডাবল এন হবে, কোয়েশ্চেনার। সো অপশন বি ইজ দি রাইট আনসার। Question number 14. Last month, scientists are posting the latest pictures of Mars taken by the Mangalyaan. লাস্ট মান্থের ঘটনা, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে না, লাস্ট মান্থ অতীতকালের ঘটনা, সো এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে। হ্যাভ বিন পোস্টিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, উইল বি পোস্টিং ফিউচার কন্টিনিউয়াস হবে না, সঠিক উত্তর হবে অপশন বি পোস্টেড, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, posted last pictures, latest pictures. So last month the scientists posted the latest pictures of Mars. Option B is the correct answer. Question number 15, synonym of fruitful, useless, productive, barren, juicy. Fruitful মানে হচ্ছে লাভজনক, juicy মানে রসালো, barren মানে অনুর্বর, useless মানে হচ্ছে কোনো রকম কাজে লাগে না। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি প্রোডাক্টিভ। ফ্রুটফুল মানে যদি হয় যেটা কাজে লাগে, যেটা ব্যবহারে লেগেছে, তাহলে তার সিনোনিম হবে প্রোডাক্টিভ, অর্থাৎ যেটা সফল হয়েছে যে কাজটা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড লিনিয়েন্ট। লিনিয়েন্ট মানে হচ্ছে যে স্ট্রিক্ট নয়, লিনিয়েন্ট মানে যে কোমল, জেনারাস, হেল্পফুল, স্ট্রিক্ট, ডিফেন্সিভ। সঠিক উত্তর অপশন সি স্ট্রিক্ট বা খুব কঠোর। তাহলে লিনিয়েন্টের অ্যান্টোনিম হবে স্ট্রিক্ট বা খুব কঠোর বা ডিসিপ্লিনারিয়ান। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, ইডিয়াম, তার অর্থ বলতে হবে আ ব্লেসিং ইন ডিসগাইজ। আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে শাপে বর হওয়া। প্রথমত মনে হতে পারে ঘটনাটাতে ক্ষতি হয়েছে, কিন্তু পরে দেখা যায় ঘটনাতে আলটিমেটলি ভালো কিছু হয়েছে, তাই বলা হয় ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে আশীর্বাদ, অর্থাৎ শাপে বর। আ হিডেন মিসফরচুন, লুকোনো দুর্ভাগ্য। অ্যান অ্যাপারেন্ট ফরচুন, দেখে মনে হচ্ছে সৌভাগ্য। অ্যান অ্যাপারেন্ট ব্লেসিং, দেখে মনে হচ্ছে আশীর্বাদ। আ হিডেন ফেভার, লুকোনো কোনো একটা আশীর্বাদ। সঠিক উত্তর হবে অপশন ডি আ হিডেন ফেভার, অর্থাৎ লুকোনো আশীর্বাদ। অর্থাৎ বলতে পারো যে কোথাও একটা বাজে কাজ কোনো কিছু হয়েছে, প্রথমে মনে হচ্ছে সেটাতে ক্ষতি হয়েছে, নেগেটিভ কিছু, বাট পরে দেখা যায় তাতে অবশ্যই ভালো কিছু হয়েছে, তখন বলা হয় শাপে বর হয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে উত্তল, কনভেক্স লেন্স, উত্তল কাঁচ। তার অপোজিট কি হবে? ওপেক, ডেন্স, কনকেভ, ট্রান্সপারেন্ট। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, ডেন্স মানে গভীর বা ঘন, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে কনভেক্স মানে উত্তল হলে কনকেভ হচ্ছে অবতল, কনকেভ হচ্ছে অবতল লেন্স। সো কনভেক্সের উল্টোটা হবে কনকেভ। অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, আ সং রিটেন ইন দি প্রেজ অফ গড, ভগবানকে প্রশংসা করে, ভগবানের স্তুতি করে যে গান রচনা করা হয় তাকে কি বলে? অপশন এ হিম, অপশন বি এলিজি, অপশন সি ওড, অপশন ডি এপিক। এপিক মানে মহাকাব্য, সঠিক হবে না। ওড মানে হচ্ছে কাব্য গাঁথা, সঠিক হবে না। এলিজি মানে হচ্ছে শোক গাঁথা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ হিম, বা যেগুলোকে বলা হয় মন্ত্র। ঠিক আছে, অর্থাৎ সেগুলো ভগবানকে প্রশংসা করে ভগবানের উদ্দেশ্যে লেখা হয়, তাকে বলে হিম। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, হি ইজ ড্যাশ আ নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্টে সে কাজ করছে। ওয়ার্কিং অন, ওয়ার্কিং আপ, ওয়ার্কিং অফ, ওয়ার্কিং আউট। ওয়ার্কিং আপ কথার অর্থ হচ্ছে উত্তেজিত করা, ঠিক আছে, উত্তেজিত করা সঠিক উত্তর হবে না। ওয়ার্কিং অফ, ওয়ার্কিং মানে অফ মানে হচ্ছে কোনো কিছুকে কমিয়ে ফেলা, রিমুভ করা, ডিসপোজ করা, এটা সঠিক উত্তর হবে না। ওয়ার্কিং আউট মানে হচ্ছে কোনো কিছু সলভ করা, প্রবলেম সলভ করা, এটা সঠিক উত্তর হবে না।
রাইট আনসার হবে অপশন এ ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। নতুন প্রজেক্টে কাজ করা তখন বলে ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, আই শ্যাল ড্যাশ মাই প্রমিস। আমার প্রতিজ্ঞাটা আমাকে কি করতে হবে? স্ট্যান্ড আপ ফর, স্ট্যান্ড টু, স্ট্যান্ড ফর, স্ট্যান্ড অ্যাসাইড। স্ট্যান্ড অ্যাসাইড মানে সরিয়ে রাখা, সরে দাঁড়ানো, সঠিক হবে না। স্ট্যান্ড ফর মানে প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়া, কোনো কিছু সিম্বল হিসেবে ব্যবহৃত হওয়া। স্ট্যান্ড আপ ফর মানে কাউকে সমর্থন করা, স্ট্যান্ড আপ ফর কারোর সমর্থনে দাঁড়ানো। সঠিক উত্তর হবে অপশন বি স্ট্যান্ড টু। আই শ্যাল স্ট্যান্ড টু মাই প্রমিস। স্ট্যান্ড টু মানে হচ্ছে আমাকে আমার প্রতিজ্ঞাতে স্টিক টু করতে হবে, প্রতিজ্ঞাতে যেটা আমি বলেছি সেটাই করতে হবে। সো আই শ্যাল স্ট্যান্ড টু মাই প্রমিস, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, রিয়েল স্ট্রেংথ এমানেটস ড্যাশ লার্নিং। আসল যে শক্তি ক্ষমতা সেটা উদ্ভূত হয় শিক্ষা থেকে। ফর, অফ, ওভার, ফ্রম। এমানেটস ফ্রম লার্নিং, ফ্রম লার্নিং। সো অপশন ডি হবে রাইট আনসার। রিয়েল স্ট্রেংথ এমানেটস ফ্রম লার্নিং। এখানে এমানেটস মানে উদ্ভূত হওয়া, কিসে থেকে? তাহলে ফ্রম লার্নিং হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 23, টার্ন দি ফলোইং সেন্টেন্স ইনটু আ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। যে সেন্টেন্সটা দেওয়া আছে তাকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে কোনো রকম অর্থ পরিবর্তন না করে। মাই ফ্রেন্ড ইজ গ্রেটার দ্যান আই। আমার বন্ধু আমার থেকে অনেক গ্রেটার। এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে করব তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। মাই ফ্রেন্ড ইজ নট গ্রেটার মিনিংটা চেঞ্জ হয়ে গেল, সঠিক হবে না। মাই ফ্রেন্ড ইজ নট অ্যাজ গ্রেট অ্যাজ আই। দেখো এখানে বলছে মাই ফ্রেন্ড ইজ গ্রেটার দ্যান আই, আমার বন্ধু আমার থেকে ভালো। তার মানে আমি কিন্তু আমার বন্ধুর মতো অতটা ভালো নই। কিন্তু বিতে বলছে আমার বন্ধু আমার মতো অতটা ভালো নয়, এটা তো উল্টো হয়ে গেল, আমার বন্ধু তো বেশি ভালো, তাহলে বিটাও হবে না। সিতে বলছে আই এম নট সো গ্রেট অ্যাজ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতো আমি এত গ্রেট নই। তার মানে ডেফিনেটলি আমার বন্ধু বেশি গ্রেট। সো অপশন সি হবে রাইট আনসার, আই এম নট সো গ্রেট অ্যাজ মাই ফ্রেন্ড। Question number 24, Darwin is famous for his doctrine of evolution. ডারউইন বিখ্যাত তার যে বিবর্তনবাদ সেই বিবর্তনবাদের জন্য। ফেমাস শব্দটার কে আইডেন্টিফাই করতে হবে, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, ইনফিনিটিভ। ডারউইন ইজ ফেমাস, ডারউইন হয় বিখ্যাত, ডারউইন হচ্ছে একটা নাউন, নাউনের সম্পর্কে যেটা বলা হয় তাকে বলে অ্যাডজেক্টিভ। সো অপশন এ হবে রাইট আনসার, ফেমাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। Question number 25, she has finished writing the article dash. সে আর্টিকেল লেখাটা শেষ করেছে, তারপরেই দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাগ কোয়েশ্চেন লিখতে দেওয়া হয়েছে। হ্যাজ শি, ইজন্ট ইট, হ্যাজন্ট শি, ইজ ইট। এক্ষেত্রে আমরা কিন্তু একটা কোথাও নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনটা আমরা নেগেটিভ লিখব। এখানে হেল্পিং ভাব হ্যাজ আছে, তাহলে আমরা হ্যাজের সাথে নট লিখবো, যেহেতু ট্যাগ করতে গিয়ে এটা নেগেটিভ করতে হবে। এবং আমাদের এখানে সাবজেক্ট প্রোনাউন রয়েছে, সো হ্যাজন্ট শি। So option C হবে right answer. Question number 26, an animal species becomes dash when its last existing member dies. একটা প্রাণী জগৎ সেটা কি হয়, যখন কি হয়ে যায়, যখন আমরা দেখতে পাই তার একমাত্র লাস্টের একজন মেম্বার বেঁচে আছেন, বেঁচে ছিল, সে মারা যায়। অর্থাৎ যখন কোনো স্পিসিসের কোনো প্রাণী বেঁচে থাকে না তখন সেই প্রজাতিটাকে কি বলে? এক্সিস্ট, এক্সিস্টিং, এক্সটিংক্ট, এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট মানে কোনো কিছু নিঃসরণ করা, সঠিক উত্তর হবে না। এক্সিস্টিং মানে যেটা অস্তিত্ব রয়েছে, এক্সিস্ট মানে যেটা অস্তিত্ব রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি এক্সটিংক্ট। এক্সটিংক্ট অর্থাৎ বলতে পারো অ্যান অ্যানিমাল স্পিসিস বিকামস এক্সটিংক্ট when its last existing member dies. এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 27, correct direct form of the given sentence. He exclaimed that it was a very graceful animal. এখানে exclaimed আছে, দেখো এখানে said বলছে দিয়ে alas বলছে। alas মানে কি? হায়, বিক্ষোভ করছে, বিরূপ মন্তব্য বা বিলাপ করছে, দুঃখ প্রকাশ করছে, এখানে কিন্তু তেমন কোনো কথা নেই। বলছে অ্যানিমালটা খুব গ্রেসফুল, এখানে alas হবে না। হি সেড ইট ইজ ইনডিড আ গ্রেসফুল অ্যানিমাল, এটা কিন্তু সঠিকভাবে লেখা গেল না, কারণ এখানে ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল রয়েছে, ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, এখানে এক্সক্লেম করছে মানে তোমাকে বিস্ময়বোধক বাক্যে লিখতে হবে, তো এই অপশন ডি সঠিক হবে না। অপশন বিতে বলছে হি অবজার্ভড ইট ইজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, হি অবজার্ভ আছে, এখানে এক্সক্লেম ছিল, অবজার্ভড হবে না। তাই সঠিক উত্তর হবে অপশন এ, হি এক্সক্লেমড, সে বিস্ময় প্রকাশ করলো,
ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল। ভেরির বদলে আমরা ওয়াট বসাবো, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে ওয়াট লিখবো। তাহলে হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, কি গ্রেসফুল একটা প্রাণী। এবং সেটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবো তখন বলবো এটা ছিল খুবই গ্রেসফুল অ্যানিমাল। সো এক্ষেত্রে হি এক্সক্লেম হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ ড্যাশ দি ট্রেন? তুমি কি করে থাকতে যদি তুমি ট্রেনটা মিস করতে? এখানে ইফ ক্লজের সাথে তোমাকে বসাতে হবে পাস্ট পারফেক্ট, কারণ মেইন ক্লজে রয়েছে উড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাই ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। হ্যাভ মিসড, হ্যাড মিসড, মিসড, মিসিং। সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যাড মিসড। ইফ ইউ হ্যাড মিসড দ্য ট্রেন। তাহলে বলছে হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করতে যদি তুমি ট্রেনটা মিস করতে? সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, দ্য স্টুডেন্ট ইজ ইয়েট টু ড্যাশ হিজ হোম টাস্ক। ইয়েট টু মানে তাকে এখনো করা বাকি আছে। কমপ্লিশন, কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করা, কমপ্লিট, কন্টিনিউ। দেখো হোম টাস্কটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করা বাকি আছে, তাই টু এর পরে V1 বসবে, তাই অপশন সি হবে রাইট আনসার, টু কমপ্লিট হিজ হোম টাস্ক। দ্য স্টুডেন্ট ইজ ইয়েট টু কমপ্লিট হিজ হোম টাস্ক, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, ইট ইজ টাইম টু ওয়াটার দি প্ল্যান্টস। এখন যথার্থ সময় গাছগুলোতে জল দেওয়ার, এটা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে দেখো ইট ইজ টাইম ফর দি প্ল্যান্টস, নিয়মটা হচ্ছে ইট ইজ টাইম, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টটা ফর দিয়ে বসানো হবে। সো ইট ইজ টাইম ফর দি প্ল্যান্টস, এবং তারপরে যে ইনফিনিটিভ আছে 2 + V1, এই ইনফিনিটিভটা ভয়েস চেঞ্জে হয়ে যাবে টু বি, তারপরে V3, টু বি V3। সো প্ল্যান্টস বি ওয়াটার্ড। It is time that the plants to be watered, for the plants to be watered. So option D হবে right answer. It is time for the plants to be watered. এখানে ইনফিনিটিভ যেটা টু ওয়াটার সেটাকে করা হবে টু, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে টু বি ওয়াটারের থার্ড ফর্ম ওয়াটার্ড। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।